আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভয়েস প্র্যাকটিসেস। আমরা ভয়েসের যত রুলই শিখি না কেন, বাট প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা কিছু সমস্যার মধ্যে পড়ি, যেটা সলিউশন করতে গেলে আমরা বারবারই মনে হয় রুল পড়ে তাহলে কী লাভ হলো? রুল পড়ে এত রুল পড়লাম, আমি প্র্যাকটিস করতে পারি না কেন? তাহলে তুমি ভয়েসের মূল যে সমস্যাটা, প্রথম অবস্থায় এটাকে ফাইন্ড আউট করতে হবে। যে ভয়েস আমি যে করি, আসলে আমি যেভাবে করি পরীক্ষায় সেরকম আসে কিনা? বা পরীক্ষায় যেরকম আসে, ওটা করার জন্য যা, যা জানা দরকার আমি কি আসলে সেটা জানি কিনা? ঠিক আছে? তো আজকে আমি যেই আলোচনা করব, এটাতে তুমি একদম ক্লিয়ার হয়ে যেতে পারবে যে আসলে পরীক্ষায় তুমি কোন, কোন জিনিসগুলো মাথায় রাখবে এটা সলভ করার জন্য, তাহলেই তুমি করতে পারবে। দেখো, ভয়েস মূলত আমি আম ৩ টা টাইপে সাজিয়েছি। একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। টাইপ 1 যেটা হয়, এইটা সাধারণত আমরা এমনিতেই শেখার জন্য প্র্যাকটিস করি আরকি। আম মূলত এটা পরীক্ষায় তেমন একটা আসে না। আসলে একদম রেয়ার। এটা হচ্ছে সিঙ্গল অবজেক্ট। সিঙ্গল অবজেক্ট যেই সকল বাক্যে থাকে, এইটা একদম সিম্পল সেন্টেন্স। পরীক্ষাতে তোমাদের সাধারণত ডাবল অবজেক্ট অথবা প্রিপোজিশনাল ফ্রেজ অথবা আর মিক্স আইটেমের আসে। তো আমি আজকে তোমাদেরকে একদম হাতে কলমে দেখিয়ে দেবো আসলে ভয়েসে তোমার দুর্বলতা কোথায় আর তুমি কেন পারো না, কোনটা অনুসরণ করলে সেটা পারবে। সো আমরা একটু শুরু করি। দেখো, সিঙ্গেল অবজেক্ট। সিঙ্গেল অবজেক্ট আমরা তো আগেই বলেছিলাম, নর্মাল সিম্পল সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে। আমাদের 3 টাইপ যেটা আমাদেরকে অনুসরণ করতে হবে সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই বাক্যে আমি যদি খেয়াল করি, আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, এখানে একটা এই যে ডু, ডু ভার্বের পরে যে যে অবজেক্টটা আছে এটা একটাই অবজেক্ট, সিঙ্গেল অবজেক্ট যেটাকে আমরা বলি। আমরা প্যাসিভ করার সময় এটাকে কি করতে হবে, অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করে নিলাম প্রথমে। এখন ভার্বটা কি আছে, প্রেজেন্ট ফর্ম। আমরা আগে বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, আগের ক্লাসে বলেছিলাম তোমাকে অ্যামিজের দিতে হবে। সিঙ্গুলার মানে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে ইজ বসাতে হবে, আর প্লুরাল বা বহুবচন বোঝালে আর। তাহলে এখানে দি ওয়ার্ক ইজ, ডু ভার্বের ফার্স্ট পার্টিসিপল ডান। দি ওয়ার্ক ইজ ডান, দি ওয়ার্ক ইজ ডান বাই মি। আই এর অবজেক্ট হচ্ছে মি। ওকে, এটা হচ্ছে সিঙ্গুলার যদি অবজেক্ট থাকে। এখন ডাবল অবজেক্ট আমি কিভাবে ফাইন্ড আউট করবো, এটা পরীক্ষায় দেখা মাত্রই তোমাকে বের করে নিতে হবে। প্রথমে যেটা আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে ভার্ব, ভার্বের পরে আস। আস এইটা একটা অবজেক্ট, আর একটা অবজেক্ট কিন্তু এখানে দেওয়া আছে, দুইটা অবজেক্ট আছে। একটা হচ্ছে আস আর একটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিট। মিল্ক অ্যান্ড মিট, এইটা অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। এখন দুইটা অবজেক্ট যদি থাকে, ডাবল অবজেক্ট যদি থাকে, তাহলে আমি কিভাবে ভয়েস করব? ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট করবে, আর একটা অবজেক্ট মূল ভার্বের পরে বসাতে হবে। আবার বলছি, ডাবল অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট করবে, আর একটা অবজেক্ট মূল ভার্বের পরে বসাবে। তাহলে আমরা যদি এখানে আজকে আস, আস এই অবজেক্টটাকে ধরি, তাহলে আজ প্রথমে আসলে কি হয়, উই দিলাম। তার পরবর্তীতে এখানে ভার্বটা দেখো, এখানেও ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে গিভস। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই তো আমরা আগে শিখেছি অ্যামিজার ব্যবহার করতে হবে। উই প্লুরাল বিধায় আর ব্যবহার করব, উই আর। উই আর গিভ ভার্বের ফার্স্ট পার্টিসিপল গিভেন, উই আর গিভেন। এখন যে আরেকটা অবজেক্ট আছে সেটা আমি এখানে বসাই দেব, মিল্ক অ্যান্ড মিট। মিল্ক অ্যান্ড মিট, তাহলে কি কাজ হলো, একটা অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম আর একটা অবজেক্ট মূল ভার্বের পরে বসালাম, মূল ভার্বের পরে। এর পরবর্তীতে যেটা সাবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসের সেটাকে আমি বসে দেব, রেডি কাউ। ওকে, তাহলে ডাবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে করব, যে কোনো একটা অবজেক্টকে আমি সাবজেক্ট করব। যদি আমি এখানে
মনে করো মিল্ক অ্যান্ড মিট দিয়ে যদি আনসারটা লিখতাম তাহলে আমার কি দাঁড়াতো? মিল্ক অ্যান্ড মিট আর গিভেন আস বাই দ্য কাউ। ওকে, 3 নাম্বার যেটা পরীক্ষা বেশি আসে সেটা আমরা যদি দেখি প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা প্রথমত যেটা চিন্তা করি, প্রথমে যা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরেই থাকবে ভার্ব। সাবজেক্টের পরে ভার্ব ইন্ট্রোডিউস। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ। বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। বই আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ নলেজ, এখানে ইন্ট্রোডিউস ভার্বের পরে আস অবজেক্ট আছে। এখন আমি প্রিপোজিশন যেখানে থাকে, এই যে প্রিপোজিশন টু আছে, প্রিপোজিশন যেখানে থাকে প্রিপোজিশন থেকে বাকি যে অংশটা আছে এটা প্রিপোজিশনাল ফ্রেজ টু দ্য রেলম অফ নলেজ। এখন আমি কি করব, আমার ধারাবাহিক যে নিয়ম ফর্মুলা ওটাই ফলো করব। আজকে সাবজেক্ট ব্যবহার করলে উই হবে আস, আর সাবজেক্ট হিসেবে বসলে এটা কি হবে উই। উই, যেহেতু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আমি যার ব্যবহার করব উই আর। ইন্ট্রো introduced, we are introduced, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল করে ফেললাম, we are introduced। এখন কি করব, উই যা আমাদের এখানে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আছে, we are introduced to the realm of knowledge by books। ওকে, তাহলে আমি আবার বলছি, এখানে কনফিউশন হওয়ার কিছুই নেই, আমরা জাস্ট একটু প্র্যাকটিস করব বারবার। এইরকম আরও আরেকটা ক্লাস আমি দেব, এবং আগামী ক্লাসে আমি বোর্ডে কীরকম বাক্য আসে এগুলা দিয়ে দেবো তোমাদেরকে। তাহলে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ চিনব কিভাবে? অবজেক্টের পরে যা আছে সেটা হচ্ছে, অবজেক্টের পরে এক্সটেনশন থাকতে পারে অথবা প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা অবজেক্ট যেটা আছে এটাকে সাবজেক্ট করলাম, তারপরে হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজটা বসালাম। এরকম যদি আরও এক্সাম্পল আমরা খেয়াল করি, দেখো, I did the work, single object, the work was, first form আছে was done by me, double object, Kamal gives me a pen, I কে সাবজেক্ট ধরি মি কে, I যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে I am given a pen by Kamal, prepositional phrase, the students, the teachers help the students, হেল্প হচ্ছে ভার্ব, এখানে অবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি যা দিলাম আর, দ্য স্টুডেন্টস আর helped, prepositional phrase in all respects by the teachers, ওকে। নেক্সট আর একটা যদি আলোচনা করি, দেখো মিক্স টাইপ। এইখানে মিক্স টাইপ বলতে পিপল অল ওভার দি কান্ট্রি ভিজিট দিস প্লেস, এইরকম বাক্যগুলোতে আমরা সাধারণত কনফিউশন পড়ে যায়, এত বড় বাক্য আমি কিভাবে করব, সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা এটা ফাইন্ড আউট করতে আমার কষ্ট হয়। এক্ষেত্রে প্রধান কাজ হচ্ছে ভার্ব ফাইন্ড আউট করা, ভার্ব কোনটা খুঁজে বের করা। ভার্ব হচ্ছে ভিজিট, ভিজিটের পর আমার কি আছে দিস প্লেস, অবজেক্ট, দিস অবজেক্টটাকে আমি ফার্স্ট টাইমে লিখবো দিস প্লেস, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ visited by people all over the world, all over the country, all over the country।
ফন্ট একটু ছোট করে দিলাম। All over the country, they only curse their fate. They only curse their fate. তারা শুধুমাত্র তাদের ভাগ্যকে দোষারোপ করে। They only curse their fate. তাদের ভাগ্যকে অভিশাপ দেয়। এখানে অনলিটা হচ্ছে অ্যাডভার্ব। অনলিটা কি? অ্যাডভার্ব। এখন যদি বাক্যে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্বের পজিশনটা কোথায়? এখানে আমরা অবজেক্টটা দেখতে পাচ্ছি দেয়ার ফেইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম কার্স, তাহলে ইজ, দেয়ার ফেইট ইজ অনলি। অনলি অ্যাডভার্বটা অক্সিলারি ভার্বের পরে বসে দেব, অনলি কার্স বাই দেম। তাহলে আমরা কিভাবে করলাম? যদি অনলি দেখি এলওয়াই যুক্ত শব্দ দেখি, এটাকেই সাধারণত অ্যাডভার্ব বলা হয়, স্লোলি, কুইকলি, জেনারেলি। অ্যাডভার্ব যদি থাকে, এই অ্যাডভার্ব আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে অক্সিলারি ভার্বের পরে, আর একটা হচ্ছে মূল ভার্বের পরে। আমি চাইলে দেয়ার ফেইট ইজ কার্স অনলি বাই দেম এটাও করতে পারি, বাট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অক্সিলারি ভার্বের পরেই আমি বসাবো। দ্বিতীয়টা যদি খেয়াল করি, পিপল পিপল অফ অল এইজেস এনজয় দ্য গেম। এখানে দেখো, এখানেও একই রকম সাবজেক্ট, মনে হয় যেন সাবজেক্ট খুঁজে বের করাটাই আমার কষ্টকর। এক্ষেত্রে ভার্ব বের করতে পারলে ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে দি গেম, তার আগে সাবজেক্ট। তাহলে আমরা এটাকেও যদি সলিউশন করি, দ্য গেম ইজ এনজয়েড বাই পিপল অফ অল ages. People of all ages. এই যে মিক্স টাইপ আপ করলাম, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজের করলাম, এগুলা তোমরা বাসায় বারবার করবে। তাহলে মূল ফোকাস পয়েন্ট যেটা তোমার, তুমি কোন জায়গায় ভুল করো, তোমার ভুলটা কোথায় সেটা ফাইন্ড আউট করতে পারলে ভয়েস করাটা কোনো কঠিন বিষয় না। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটি ফলো করার জন্য বলবে। ধন্যবাদ সবাইকে।